আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লীতে। তো চলেন যাওয়া যাক। বেশ অনেকটা পথ যাওয়ার পর পথিমধ্যে রিসোর্টের একটি সাইনবোর্ড দেখে দাঁড়াইলাম, রূপসা রিসোর্ট। তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন এই রিসোর্টে বিশ্রাম নিতে পারবেন, প্রয়োজন হলে থাকতে পারবেন। রিসোর্টটি নুহাশপল্লী থেকে অনেক কাছে। নুহাশপল্লীতে প্রবেশের শুরুতেই দেখতে পেলাম দক্ষিণা দুয়ার নামে একটি সাইনবোর্ড। এখানকার পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, তাই কিছু সময় জায়গাটা উপভোগ করলাম। পৌঁছে গেলাম নুহাশপল্লীর গেটে। এখানে এসে দেখতে পেলাম হাতে গোনা কয়েকটা দোকানপাট আছে। এখন সময় নুহাশপল্লীতে প্রবেশ করার। চলে আসলাম নুহাশপল্লীতে। প্রবেশের সাথে সাথেই কিছুটা আশ্চর্য হলাম যখন টিকিট কাউন্টার থেকে বলা হলো টিকিট ক্রয়ের কোনো ভিডিও ধারণ করা যাবে না। এটির কারণ আমার কাছে স্পষ্ট নয়। কাউন্টার কর্তৃপক্ষ অজানা এক কারণে ক্যামেরা দেখে কিছুটা ঘাবড়ে যায়। তাই আর বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে সোজা হাঁটতে থাকলাম ভেতরের দিকে। পরিবেশটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম হুমায়ুন আহমেদ স্যারের একটি ভাস্কর্য তৈরি করা আছে। ভাস্কর্যের পাশেই এখানে দর্শনার্থীদের কিছুটা স্বস্তির জন্য এখানে একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। তো এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে অল্প কিছু সময় সুইমিং পুলে আপনি সাঁতার কাটতে পারবেন খুবই তৃপ্তি সহকারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। ভাইয়ারা গোসল করে উঠলো। এই সেই জায়গা যেখানে হুমায়ুন আহমেদ স্যার বসে চা কফি খেতেন এবং এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেন। সত্যি বলতে একজন কবি, সাহিত্যিক, লেখকের এরকম একটা পরিবেশের খুবই প্রয়োজন তার লেখালেখির জন্য। এরকম একটা পরিবেশে যখন আপনি আসবেন তখন অটোমেটিক্যালি আপনিও কিছুটা কাব্যিক হয়ে যাবেন, কিছুটা ছন্দ আপনার মধ্যে চলে আসবে। হুমায়ুন আহমেদ স্যার তার লেখার মাধ্যমে প্রতিটি পরিবেশ, এখানের প্রত্যেকটা গাছপালা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির উনি বর্ণনা দিয়ে গেছেন। পিছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি স্যারের বাসভবন ছিল এবং এইখানে বসে হুমায়ুন আহমেদ স্যার ওনার গল্প, উপন্যাস লিখতেন। তো যদি পরিবেশটা দেখাই, একজন কবি সাহিত্যিকের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে একটি নীরব, শান্তশিষ্ট, সবুজ শ্যামল স্থান যেখানে বসে উনি কল্পনা করতে পারবেন। আর এই স্থানটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এবং নীরব একটি স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনেই দেখতে পেলাম একটি দাবাঘর। চলে গেলাম দাবাঘরটি কাছে থেকে ভালো করে দেখতে। এর আগে এরকম দাবাঘর আমার দেখা হয়নি। এই সেই দাবা খেলার স্থান হুমায়ুন আহমেদ স্যার যেটা তৈরি করে রেখে গেছেন দর্শনার্থীদের জন্যে। তো এটি দেখেই বোঝা যাচ্ছে স্যার আসলে দাবা খেলা কতটা পছন্দ করতেন। আর এটি দেখতে দেখতে চোখ গেল হ্যামকের দিকে। কে যাচ্ছ, কেমন লাগতেছে? এটা ভালো লাগতেছে? নাম কি তোমার? শাহিদ। শাহিদের সাথে আর কে কে আসছে? হ্যামকে কখনো বসা হয় নাই কিংবা শোয়া হয় নাই, তাই প্রথম দিকে কিছুটা ভয় লাগতেছিল। ভাবতেছিলাম ছিঁড়ে আবার পড়ে যায় কিনা,
তারপর দেখলাম বেশ ভালোই পার বহন করতে পারে। তো চিন্তা করলাম একটু শুয়ে দেখা যাক। এইখানে শোয়ার পর ফিলিংসটা ছিল অসাধারণ। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। যখন চোখ খুললাম তখন দেখি অলরেডি ৪৫ মিনিট সময় চলে গেছে। বলছিলাম হ্যামকের অভিজ্ঞতার কথা, এখন অন্যদিকে যাবার পালা। কিছু দূর এগুতেই দেখতে পেলাম একটি কবুতরের ঘর, যেটি মাটি থেকে বেশ উপরে। সেখান থেকে অল্প কিছু দূর এগোনোর পর দেখতে পেলাম বৃষ্টিবিলাস নামক সেই ঘরটি, যেই ঘরটির কথা হুমায়ুন আহমেদ স্যার প্রায় অনেকগুলো লেখাতেই বলে গেছেন। দর্শনার্থী যারা ছিল সেখানে তারা প্রায় সকলেই ছবি কিংবা ভিডিও করতে ব্যস্ত ছিল বৃষ্টিবিলাসের সামনে। একটি কথা না বললেই নয়, গাজীপুর বিখ্যাত হচ্ছে কাঁঠালের জন্য। হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লী গ্রামটির ভিতরেও কাঁঠালের দেখা পেলাম। কিছুটা সামনে আগাতেই আরও একটি ভাস্কর্য দেখতে পেলাম, কিন্তু বাচ্চা ছেলেটির এই ভাস্কর্য দিয়ে কি বোঝানো হয়েছে তা ঠিক বুঝতে পারিনি। একটি মহিলার সাথে একটি বাচ্চা, এটা কি আমাদের হুমায়ুন আহমেদ স্যার মায়ের সাথে দাঁড়ায় আছে কিনা বুঝতে পারতেছি না। আর কিছু দূর এগিয়ে যেতেই আরও একটি ভাস্কর্য দেখতে পেলাম, যা আমাকে খুবই মুগ্ধ করেছে। একটি জলাশয়ে একটি জলপরী দাঁড়িয়ে আছে এবং জলপরীটির সামনে দেখতে পাবেন একটি রাক্ষসের প্রতিবিম্ব দেওয়া আছে, যার দুইটি হাত ছড়ানো অবস্থায় আছে। লক্ষ্য করে দেখেন দুইটি হাত দিয়ে এবং মুখটা জলপরীর দিকে করা, অর্থাৎ রাক্ষসটা জলপরীর দিকে তাকিয়ে আছে। খুবই ইউনিক একটা আইডিয়া এবং দেখেও বেশ ভালো লাগছে। পাশেই আরও কিছু ডাইনোসর, জিরাফ এবং অন্যান্য প্রাণীর মূর্তি দেয়া আছে। এটি হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনের শুভেচ্ছা ভাস্কর্য। তো চলুন আরও কিছুটা সামনে যাওয়া যাক। অল্প কিছুটা সামনে এগোতেই দেখতে পেলাম একটি দোলনাটি দেখে খুব উঠতে মন চাইল। গিয়ে সোজা উঠে পড়লাম দোলনাটিতে, কিন্তু ওঠার পর বুঝতে পারলাম যে শরীরের ভারসাম্য ঠিক থাকছে না। কিছুক্ষণ মনের সুখে দোল খাওয়ার পর দোলনাটি থেকে নামার চেষ্টা করছিলাম। বেশ এনজয় করলাম বিষয়টি। এবার অন্যদিকে যাওয়া যাক। দিঘি লীলাবতীর কথা শুনেছেন নিশ্চয়ই, যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েন কিংবা তাকে নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা নিশ্চয়ই এই দিঘিটির কথা জেনে থাকবেন। চলুন ঘুরে দেখা যাক। যেটি বলছিলাম, দিঘি লীলাবতী, নয়ন তোমারে পাইনা দেখিতে রয়েছ নয়নে নয়নে, লেখাটি স্তম্ভ আকারে দিঘির সামনে লেখা আছে। এই বিখ্যাত লাইনটি এই পুকুরের সামনে বসেই লিখেছিল। ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তবু যেন মন ভরছিল না। ইচ্ছে করছিল আরও কিছুটা সময় থাকার জন্য, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এখন ঘরে ফেরার পালা। তো সত্যি বলতে এখানে আসার পর আপনার একটা মানসিক শান্তি আসবে, তৃপ্তি পাবেন। তো আজকের মতো এইটুকুই। এখন মূলত ক্যামেরার সামনে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, কিন্তু আমার মাইক্রোফোনটি হঠাৎ নষ্ট হয়ে যাওয়াতে কথাগুলো রেকর্ড হয়নি, তাই পরে আবার ভয়েস আকারে কথাগুলো অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।